TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। বাংলাদেশে মজার মজার সব ঘটনা ঘটেছে। মজার যদি ভুল শব্দটা প্রয়োগ করে থাকি, কৌতূহল জাগতে পারে এরকম ঘটনা ঘটেছে। আমরা দেখলাম যে সর্বনিম্ন 1 লাখ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর ঢাকার শাহবাগে জনসমাগমের চেষ্টা করেছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠন। বেশ রাশভারী নাম, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। এর আহ্বায়ক মোস্তফা আমিন এবং আরেক সংগঠক মাহবুবুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা দেখেছি যে ঢাকার বাইরে অনেক বাস আটক করেছে পুলিশ, বা স্থানীয় লোকজনকে আটক করেছে, শিক্ষার্থীরা আটক করেছে, রেখেছে, আসতে যায়নি ঢাকায়। আসলে অনেক মানুষের সমাগম হতো। তারা যেটি করেছে, অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, ফর্ম পূরণ করেছে 200, 400, 500 এরকম করে নিয়ে মানুষকে টাকা দেবে, ঋণ দেওয়া হবে এরকম বলে নিয়ে আসার চেষ্টা করেছে। আমরা এটি নিয়ে আলোচনা করব। এছাড়া আমরা দেখছি যে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বা চিন্ময় কৃষ্ণ প্রভু দাস প্রভু, দুটো অংশই আছে আমরা দেখছি, গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবি। তাকে গ্রেপ্তার করার কথা নিশ্চিত করে ডিবির কর্মকর্তারা সম্প্রতি চিন্ময় কৃষ্ণ প্রভুকে বহিষ্কার করেছে ইসকন বা বাংলায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বাংলাদেশ। এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ভারতের মিডিয়ায়। এই বিষয়টি ব্যাপক প্রচার পেয়েছে। টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে এনডিটিভি, তারা তো বলছে তিনি ইসকনের নেতা, এটাই বলছেন। যদিও তিনি বহিষ্কৃত হয়েছেন গত জুন জুলাইয়ের দিকে। আমরা দেখলাম ঢাকার যে মিডিয়াগুলো আছে তারা সেটা প্রচার করেছে, তখনও করেছে, এখনও করেছে। তার বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী অভিযোগ আনা হয়েছে। এছাড়া ঢাকার যাত্রাবাড়িতে আমরা দেখছি ছাত্রদের মধ্যে, কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি। মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে আজকে। শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা এই হামলা চালায়। এর আগে যেটা বলা হচ্ছে যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ওই 2 কলেজে হামলা চালায়, এরকম বলা হচ্ছে। ঢাকার কারণ বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে সোমবার বিশৃঙ্খলার চেষ্টা করেছেন একদল লোক। গতকালও তারা একই কাজ করেছেন, সেখানে গরু নিয়ে যাওয়া হয়েছিল। এছাড়া রাজশাহীতে প্রথম আলো কার্যালয়ে হামলা চালানো হয় এবং সাইনবোর্ড ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাতে বগুড়া কার্যালয়েও হামলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, সিলেট, বরিশাল, চাঁদপুর, মুন্সিগঞ্জ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবং প্রথম আলোর কর্মীদের হুমকি ও বিষোদ্গার করা হয়। আরেকটি পত্রিকা ডেইলি স্টারও নানা ধরনের হুমকি পেয়ে আসছে এবং যারা এ ধরনের হুমকি দিচ্ছে, হামলা করছে, ভাঙচুর করছে, তাদের অ্যাপারেন্টলি তাদেরকে দেখে মনে হচ্ছে তারা একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে। কেউ প্যারিসে অবস্থানরত একজন ব্লগার যদি বলি, বা অ্যাক্টিভিস্ট, সোকল্ড অ্যাক্টিভিস্ট, তার যাকে বলা হয় যে বিরুদ্ধে উস্কানির অভিযোগ করছেন। তিনি নিজেও বলছেন যে তারা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় তিনি বলছেন যে এরা তার অনুসারী। তার নাম বললে চিনতে পারবেন, পিনাকি ভট্টাচার্য, তার অনুসারীরা এই হামলা করছে। তিনি দাবি করছেন যে এরা তার অনুসারী। তিনি হুমকিও দিচ্ছেন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যেন ছেড়ে দেয় সরকার, এরকম একটা। এদিকে সরকার বলছে যে একটি পরিকল্পনা অনুযায়ী, নির্দিষ্ট পরিকল্পনা করে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সরকার এরকম মনে করছে। গত 2 দিনে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা, ভাঙচুরের যেসব ঘটনা ঘটেছে তা বড় ধরনের পরিকল্পনার অংশ বলেই ভাবছে সরকার। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এসব কথা বলেছেন। তারা দুজনই যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানের সরাসরি অংশগ্রহণ করেছেন, জীবনের ঝুঁকি নিয়েছেন। তাদের মুখ থেকে এমন কথা বলা হচ্ছে। এবং আরেকটি যেটি মাহফুজ আলম
আরেকজন উপদেষ্টা সরকারের, তিনি বলছেন যে মিত্ররাই এখন এইসব কাজে লিপ্ত হচ্ছেন, অর্থাৎ তাদের মিত্ররা। সেটি নিয়েও আমরা আলোচনা করব। এদিকে আরেকটি প্রসঙ্গে, ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার দ্বার প্রান্তে রয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত মধ্যে 60 দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। এছাড়া নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার ফেডারেল মামলা খারিজ করে দিয়েছে আদালত। স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিস্ট্রিক্ট জাজ তানিয়া চাটকান এই আদেশ দেন। বহুল আলোচিত মামলা, এই মামলাটি চলছিল। তিনি হয়তো বিজয় না পেলে এই মামলাটির পরিণতি একটি দেখা যেত, কিন্তু মামলাটি খারিজ হয়ে গেল। আমরা এইসব বিষয় নিয়ে, আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমার সাথে আছেন সৈয়দ মাহমুদুল্লাহ, সিনিয়র সাংবাদিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি ডক্টর মুনির মুস্তফা আলী, প্রফেসর, ইংলিশ অ্যান্ড চেয়ার, ডিপার্টমেন্ট অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচার, সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজ, লুইজিয়ানা। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই যাব সৈয়দ মাহমুদুল্লাহর কাছে। হ্যাঁ, এই আলোচনা তো এরকম ঘটনা ঘটছে, বারবারই ঘটছে। এই বিশৃঙ্খলা থেকে, আমি যদি বিশৃঙ্খলা শব্দটা প্রয়োগ করতে ভুল না করি, অনেকেই বলছেন অরাজকতা, কেউ কেউ আবার প্রশ্ন করছে এটা অরাজকতা নয়। তো এটা আসলে কীভাবে ব্যাখ্যা করবেন যে ঘটনা ঘটছে, একের পর এক ঘটনা ঘটছে ঢাকায়, ঢাকার বাইরে? সৈয়দ মাহমুদুল্লাহ। হ্যাঁ, এটা অরাজক প্রদেশই অরাজক বলা চলে, উশৃঙ্খল বলা চলে, বিশৃঙ্খল সবগুলোই বলা চলে। এটা দুঃখজনক। এই সরকার আসার পর থেকে প্রথমে তো এটা তো ডেফিনেটলি একটা কর্তৃত্ববাদী সরকার বিরুদ্ধে দেশে আন্দোলন হয়েছে, স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়েছে, এবং ছাত্ররা প্রথম অন্য ইস্যু নিয়ে আন্দোলন করলে পরবর্তীতে পেছন থেকে রাজনৈতিক শক্তি এবং অন্যান্য অনেক শক্তি, যেগুলো প্রথম কোনোগুলো দৃশ্যমান, কোনোগুলো অদৃশ্যমান, তাদের সহযোগিতা এটা সাকসেসফুল হয়েছে, কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে। কিন্তু কথা হচ্ছে ওই পতন হতে গিয়ে অনেক অরাজক পরিস্থিতি তখনই সৃষ্টি হয়েছে। প্রায় সবগুলো থানা আক্রান্ত হয়েছে, হাজার হাজার পুলিশ নিহত আহত হয়েছেন, থানাগুলো ভেঙে ফেলা হয়েছে, থানার সম্পদ নষ্ট করে ফেলা হয়েছে, গাড়ি ঘোড়া ইত্যাদি, এবং আওয়ামী লীগের অনেক লোকজনকে সম্ভবত কিছু লোক নিহত হয়েছেন, অনেক লোক নিশ্চয় আহত হয়েছে, হাজার হাজার লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, হাজার হাজার লোক গ্রেফতার হয়েছে, হাজার হাজার লোক পলাতক হয়েছে ইত্যাদি। তো যাই হোক, ওই যে উপদেষ্টার কথা আপনি বললেন, সজীব এবং নাহিদ দুজন মিলে যেটা বলেছেন সেটা হচ্ছে এই অরাজক পরিস্থিতি ইত্যাদি যে হচ্ছে, এটার পেছনে একটা গোষ্ঠীর হাত আছে। এবং সেই গোষ্ঠীর হাত বলতে কারো কারো গত কয়েকদিনও নানাভাবে ইঙ্গিত করা হচ্ছে আওয়ামী লীগের। কিন্তু আমার নিজের মনে হয় আওয়ামী লীগের থাকতে পারে না, একটা পরাজিত শক্তি উঠে দাঁড়াবার চেষ্টা করবে, এটা সবসময় সব দেশেই স্বাভাবিক। কিন্তু ওই দলের পক্ষে বা বিপক্ষে না বললেও কমন সেন্স থেকে মনে হয় তাদের যে অবস্থা, তাদের নেতৃত্ব পর্যায়ের প্রায় সবাই জেলে বা পালিয়েছেন। আর যেটা একটু আগে বললাম, কিছু নিহত হয়েছেন, আর এই অবস্থা। তো এইরকম বিশৃঙ্খল অবস্থায় তারা এগুলো করার চেষ্টা করছে মনে হয় না। কেমন যেন এই সরকারি ওই পুলিশের ব্যবস্থা ভেঙে পড়ার কারণে যে অরাজক প্রতি একটা সৃষ্টি হয়েছিল, এবং ছাত্ররা তাদের ভিতরে একটা ধারণা হয়েছে আমরা এখন যা ইচ্ছা তা দাবি করতে পারি, যা করতে পারি, এই এক ধরনের জনগণের মধ্যে ধারণা সৃষ্টি। ধারণা দিই আপনাকে, বিবিসি বাংলায় যে রিপোর্টটি এসেছে, মাহফুজ আলম এই সরকারের উপদেষ্টা, তিনি বলছেন, তাকে কোট করছি, বাম ও ডান মানসিকতার কতিপয় নেতৃত্ব বা ব্যক্তি অভ্যুত্থানে এবং পরবর্তী সময়ে সরকারের নিজেদের শরিকানা নিশ্চিত না করতে পেরে উন্মত্ত হয়ে গেছেন। তিনি কথা বলছেন, এবং এই কারণে তারা এটা করছেন। তার কথা একটা ইঙ্গিত আছে, তিনি কিন্তু সরাসরি আওয়ামী লীগকে দায়ী করেন নাই। না, উনি করেননি। উনি যেটা করেছেন তাহলে ওই একদিকে হচ্ছে ধরা যাক বামপন্থী যারা, বামপন্থী বেশ কিছু আছেন, আর ডানপন্থী যারা, ডানপন্থী কারা, ডানপন্থী জামাত ইসলামের কথা বলা হচ্ছে,
সরকারের এবং প্রশাসনের বিভিন্ন স্তরে তারা তাদের লোক বসিয়ে দিয়েছেন, এবং সেকেন্ড পজিশনে এখানে প্রশাসনের ক্ষেত্রে বিএনপি আছেন। তো বিএনপিরও লোকজন বসিয়েছেন, তাদের এক ধরনের ইঙ্গিত তাদের ব্যাপারে, কারণ বিএনপি নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। আজকে যদি আপনি আলোচনায় যদি আনেন, আপনারা আমাদেরকে যে ব্রিফ পাঠিয়েছেন, তাতে তারেক রহমান বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান বলেছেন, মানে সংস্কার আগে না নির্বাচন আগে এই সমস্ত অহেতুক বিতর্ক তোলা হচ্ছে। কিন্তু তার ওই স্টেটমেন্টের ভিতরেই তিনি আগে সংস্কার না, তিনি নির্বাচনের কথা উল্লেখ করেছেন যে সংস্কার একটা মানে চলমান প্রক্রিয়া, সেটা গুণগত ব্যাপার আছে। মানে অত্যন্ত সুকৌশলে তিনি সংস্কারের আগে নির্বাচনের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। এবং বলতে গেলে বিএনপি গত এই আন্দোলন মানে ছাত্রদের এটা সফল হওয়ার পর থেকে সবসময় তারা এই সরকার, অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকে সবসময় বিএনপি নেতারাই মানে সংস্কারের কথা বলছেন যে এটা নির্বাচিত সরকার করবেন। তাদের কোর্ট করলে এক বস্তা মানে স্টেটমেন্ট তাদের পক্ষ থেকে পাওয়া যাবে অন্যদের চাইতে বেশি। এই একটা, আর আপনি যে পিনাকি নামে যে লোকের কথা বললেন, এই লোক মানে গত সরকারের পতন আমলে সেই সরকারের প্রত্যেকের বিরুদ্ধে, সেই সরকারের বিরুদ্ধে বাংলাদেশ রাষ্ট্রের সভাপতি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অবিরাম ধারায় মানে লিখে গেছেন, বলে গেছেন অনলাইনে। এবং তার বন্ধুদের মধ্যে আইনমন্ত্রী নজরুল সাইফ উনিও আছেন, আসিফ নজরুল আছেন। যাই হোক, এই ব্যক্তি কোন একটা বিশেষ দেশের, সম্ভবত বাংলাদেশের কোন একটা শত্রু দেশের অথবা বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তারকারী কোন একটা দেশের এজেন্ট বলে আমার মনে হচ্ছে। আমাদের দেশে অরাজকতা সৃষ্টির জন্য আগে সরকারের আমলে যেমন, এই সরকারের আমলে এখনো তিনি উস্কানি দিয়ে চলেছেন। এর ব্যাপারে আমার ধারণা আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এরপরে নজরদারি করছে, কিন্তু প্যারিসে থাকেন, তার ব্যাপারে কিছু করবে কি? কিন্তু আমাদের এই ইন্টেলেকচুয়ালদের মধ্যে এই সরকারের কিছু কিছু লোকের ভিতরে তার যে দোস্তরা আছেন, তাদের ব্যাপারে এদের সাথে কি যোগাযোগ, এটা খেয়াল রাখা উচিত। আর অরাজকতার একটা দিক হচ্ছে ওই যে ছাত্ররা স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্র আরেক কলেজে গিয়ে আক্রমণ করছে, সামগ্রিক অরাজক পরিস্থিতির ভিতরে পড়ে। প্রথম আলোর বিভিন্ন অফিসে এটা অত্যন্ত দুঃখজনক, মিডিয়াকে, সংবাদ মাধ্যমকে ভীত সন্ত্রস্ত করার জন্য। তো এমনিতে এটা তো বলা উচিত, আপনারা জান, আমরা জানি, এটা অতি বিদিত যে ইউনুসকে চিফ করে এর আগে ওই 7 সালে যখন মানে মিলিটারি ক্ষমতা নিয়েছিল, মইনু আহমেদরা ক্ষমতা নিয়েছিলেন, তখন ওই ইউনুস সাহেবকে চিফ করে বাংলাদেশে ভালো লোকের সরকার করার জন্য ডেইলি স্টার আর প্রথম আলোর তাদের ছিল। এইবারেও তাদের বিরুদ্ধে এই অভিযোগ, মানে অত্যন্ত বিশিষ্ট ব্যক্তিরা এইবারেও তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। ফলে তারা কি করছেন তাদের ব্যাপার নিয়ে তাদেরই, এই যেরকম মাহফুজ আলম বলেছেন, খুবই প্রাসঙ্গিক এবং খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। এরা কি করছে এদের ব্যাপারে এখন এদের নিজেদেরই যারা বন্ধু ছিল তারাই হয়তো কেউ খেপেছে এদের রোলের কারণে। ফলে এইটা সমস্ত যে বিস্ফোরণ আমরা দেখছি, এইটা এক ধরনের অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হচ্ছে। আমার ধারণা এটা সামলাতে একটু কষ্ট হবে সরকার, তবে অত্যন্ত সুবিবেচনার সাথে। এবং আরেকটা হচ্ছে পাইকারি অ্যারেস্ট বন্ধ করা উচিত, এবং আগের আমলের মন্ত্রিত্বের দিকে যেভাবে হ্যারাস করা হচ্ছে, তাদের বিরুদ্ধে যদি সত্যি সত্যি অভিযোগ থাকে, সে অভিযোগের বিচার হওয়া উচিত ডেফিনেটলি, যে কোনো লোকের বিরুদ্ধে অভিযোগের। কিন্তু তাদেরকে অপদস্থ করা, হেনস্থা করা, এটার থেকে যেন সরকার বিরত থাকে, এবং এই যে পাইকারি গ্রেফতার ব্যাপারে যেন সরকার সরে আসে। মত প্রকাশ তো করতে হবে, যে কেউ মত প্রকাশ করতে পারে, সেটা পক্ষে যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। কিন্তু আমি যদি বলি প্রথম আলো, ডেইলি স্টার ঘেরাও করতে হবে, তো সেখানে হামলা চালাতে হবে বা এ ধরনের বক্তব্য দিই, সেইটা কতখানি যুক্তিযুক্ত? একই সঙ্গে এটা স্বাধীন সাংবাদিকতার প্রতি এটা আঘাত কিনা? আবার হচ্ছে যে অভিযোগ করা হচ্ছে যে ইনারা ভারতীয় আধিপত্যবাদকে এইখানে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চান বা অব্যাহত, এরকম অভিযোগ করা হচ্ছে। আমি ডক্টর মুনির মুস্তফা আলী এই প্রসঙ্গেই আপনার কাছে জানতে চাইব। প্রথম আলো, ডেইলি স্টার যে আওয়ামী লীগের বা ভারতীয়, আমাদের যে ভারত সম্পর্কে যে একটা কথা শুনে আসি যে আওয়ামী লীগের গভর্নমেন্টকে তারাই বাঁচিয়ে রাখে, তারাই তাদেরকে ইনস্টল করে,
সেটাকে ডেইলি স্টার এবং প্রথম আলো সে ব্যাপারে হেল্প করে, এটা কিন্তু আমার জানা ছিল না। আমি জানতাম তার উল্টাটা। রাইট রাইট রাইট। আমি বলি কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, এই যে সজীব আপনি যেটা ওয়াজেদ বললেন, জয় এমনকি একবার প্রথম আলো বন্ধের দাবি জানিয়েছিলেন, আহ্বান জানিয়েছিলেন। সেইটাই আমরা জানতাম, সেটাই আমরা জানতাম। এবং এখনো তো আমি এই যে আপনার ধরেন টেলিভিশনে সোহরাব হোসেন সাহেবের কথাবার্তা শুনি, তার কথা থেকে মনে হয় না যে তিনি কখনো ওই আওয়ামী লীগের পক্ষে যায় এমন কোনো কথাবার্তা তিনি বলেন। তো আমি জানি না কেন সেই ডেইলি স্টার আর প্রথম আলোর উপরে ক্ষেপে গেল এরা। এবং এগুলো দেখে আমার কাছে মনে হয় যে দেশে একটা ভীষণ রকমের অরাজকতা চলছে, এবং এটা বন্ধ করার মতো ক্ষমতা এই সরকারের নেই। সরকারটা অত্যন্ত দুর্বল সরকার, এবং এটা দিনে দিনে বাড়তেই থাকবে। দেখুন, এই যে আপনি যে একটা ঘটনা ঘটেছে কালকে, মনে হয় কালকে আজকে এটা ঘটতেই যাচ্ছে। এই যে যারা ডেইলি স্টার এবং প্রথম আলোকে যারা আক্রমণ করছে, আপনি সেই রাজশাহী বলেন, বগুড়া বলেন, বা বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করেছে। তারপরে যে গরু সম্পর্কে একটা কথা শুনেছেন যে তারা বেশ প্ল্যান করেই, কিন্তু এটা কিন্তু তারা আগের থেকে প্ল্যান করে, তার আগের দিন বা তার আগের দিন তারা প্ল্যান করেই কিন্তু সেই গরু নিয়ে তারা গরু জবাই করবে। এবং এই গরু জবাইয়ের পিছনে কিন্তু এই যে তাদের যে ইন্ডিয়ান প্রীতি, ডেইলি স্টার এবং প্রথম আলোর যে ইন্ডিয়ান প্রীতি, সেই ইন্ডিয়ান প্রীতির একটা জবাব। তার মানে এখানে কিন্তু দেখেন, এই গরু জবাইটা কিন্তু একটু সিম্বলিক্যালি দেখতে হবে। এটা হলো কিছুটা হিন্দু বিদ্বেষী, মানে হিন্দুরা গরুকে পূজা করে, আমরা সেই গরুকে মেরে তাদেরকে দেখিয়ে দেবো, মানে রাস্তায় মেরে দেখিয়ে দেবো। এ সমস্ত করে আমি জানি না বাংলাদেশে কতটা লাভ হবে। আপনি যে ইসকনের কথা বলেছেন, এটা আমি ইসকনের একটু প্রশ্ন করি, দু একটি তথ্য আপনাকে এটা বিষয়ে আসছিলাম। ইসকনের যে নেতা, তাকে চিন্ময় প্রভু, তাকে গ্রেপ্তার করেছে, এবং এ সম্পর্কে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি মুক্তি দাবি করেছেন, নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন এ কথা, কোট আনকোট, মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার, এই সরকারকে তিনি বলছেন মৌলবাদী সরকার। আচ্ছা, এখন পত্রিকাগুলো কি করছে? টাইমস অফ ইন্ডিয়া হেডলাইন হচ্ছে এরকম: ইসকন প্রিস্ট কৃষ্ণা দাস ব্রহ্মচারী হু লেড প্রোটেস্ট এগেইনস্ট অ্যাট্রোসিটিস অন হিন্দুজ ডিটেইনড অ্যাট ঢাকা এয়ারপোর্ট। টাইমস অফ ইন্ডিয়া। আচ্ছা, ফার্স্ট পোস্ট বলছি, ইসকন লিডার চিন্ময় কৃষ্ণা দাস ব্রহ্মচারী ডিটেইনড ইন বাংলাদেশ, এরকম আছে। আচ্ছা, কাঞ্চন গুপ্ত, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, ভারতের তাদের সিনিয়র অ্যাডভাইজার কাঞ্চন গুপ্ত, তিনি বলছেন এ টার্গেটেড মুভ টু স্টাইফল ভয়েসেস অফ প্রোটেস্ট। এমনি সবাই এনাকে ইসকন নেতা বলছেন। ইসকন থেকে তিনি কিন্তু 4 মাস আগে, প্রথম আলো বলছে, বাংলাদেশের পত্রিকা, আরও অন্যান্য পত্রিকা বলছে, 4 মাস আগে তাকে বহিষ্কার করে ইসকন, যে সংগঠনটির বিরুদ্ধে উগ্রবাদী চিন্তাধারার অভিযোগ রয়েছে। আমরা জানি এটার এই ইসকনের জন্ম নিউ ইয়র্ক সিটিতে 1966 সালে, এবং তারা বিভিন্ন দেশে তাদের তৎপরতা ছড়িয়ে রেখেছে। এইটা ভারতীয় মিডিয়া এবং বিজেপি নেতা, একজন সরকারি কর্মকর্তার যে বক্তব্য, এটা থেকে আপনি কি বলবেন? না, আপনি যেমন বললেন যে ইসকন তাকে বহিষ্কার করেছে তার উগ্রবাদী কর্মকাণ্ডের কারণে। হ্যাঁ, তার সেই উগ্রবাদী কর্মকাণ্ডে বাংলাদেশ কিভাবে এফেক্ট হয়েছে, তার কি স্পেসিফিক যে একটা এলিগেশন তো থাকবে স্পেসিফিক, সেটা কি, সেটা কিন্তু আমরা এখনো জানি না। যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে চট্টগ্রামে তারা যে একটা করেছিল, একটা সমাবেশ করেছিল, সেখানে সেই ইসকনের বা হিন্দুদের ওই যে গেরুয়া যে সেটা বাংলাদেশ পতাকার উপরে ওড়ানো হয়েছিল। এখানে কিন্তু বলা হয়নি যে বাংলাদেশ পতাকাকে রিপ্লেস করা হয়েছে, বাংলাদেশ পতাকার উপরে কোথাও তারা ওটাকে স্থাপন করেছে। কিন্তু আবার এ খবরও পাচ্ছি যে ওটা পরে চলে গেছে, তাদের ওই সমাবেশও চলে গেছে, তাদের ওই সেটাও চলে গেছে, কিন্তু বাংলাদেশ যে পতাকাটা ছিল সেই পতাকাটা নাকি এখনো আছে। হ্যাঁ, তা আমার কথা হলো
যে দেখেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি না থেকে থাকে, হ্যাঁ, ধরে নিলাম যে সে উগ্রবাদী, ধরে নিলাম সে মানে খুব রাইটিস্ট, মানে রিলিজিয়াসলি সে খুব রাইটিস্ট, হ্যাঁ, এরকম রাইটিস্ট তো সে আপনার আমাদের মুসলমান রিলিজিয়নে আছে, খ্রিস্টানিটি তো আছে, হিন্দুইজমে আছে, এরকম থাকতে পারে, হ্যাঁ, সেটা তো কোনো ক্রাইম না, যদি নাকি কোনো উগ্রবাদী কর্মকাণ্ডে সে লিপ্ত না থাকে। হ্যাঁ, আমি একটি আইনের আপনি কথা যেমন বলি। ইন্ডিয়ার কথা, আমি এখানে একটু 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 বলে শেষ ওকে ওকে। আপনি যেমন ইন্ডিয়ার কথা বলেন, আমার তো মনে হয় না যে এই নিউজটা এখনো আমেরিকা এসেছে। আপনি জানেন আমেরিকা ইসকনের কোনো নামকরা কোনো সদস্য বা নামকরা কোনো নেতা, এই যে এখন যিনি আপনার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স হতে যাচ্ছেন, যিনি নমিনি হয়েছেন, রাইট। তারা আপনারা নিশ্চয়ই তার নাম জানেন, তিনি Right. কিন্তু ইসকনের একজন প্রভাবশালী মেম্বার। হ্যাঁ, কাজেই আমার কথা হলো যে এমনিতেই আপনার বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, এই ন্যারেটিভটা অলরেডি পৃথিবীর সারা জায়গায় ছড়িয়ে গেছে। সে যেভাবেই যাক না কেন, সে ইন্ডিয়ার ইন্ধনেই হোক, যেভাবেই যাক না কেন, এটা ছড়িয়ে গেছে। কাজে এটা থেকে আমাদের একটু সাবধান হতে হবে, আমাদের গভর্নমেন্টের একটু সাবধান হতে হবে। হ্যাঁ, মানে যে কোনো সময় যাকে তাকে আমরা অ্যারেস্ট করলাম, এবং কারণটা খুব একটা মানে মোটা রকমের কারণ না, একটা ঠুনকা কারণ, এ সমস্ত কারণে একেবারে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে আমরা অ্যারেস্ট করলাম। যে মামলায় যে আইনে গ্রেপ্তার একটু করা হয়েছে সেই আইনটা সম্পর্কে একটু বলি আপনাকে। জাতীয় পতাকা বিধিমালা 1972 এবং সংশোধনী 2023-এর বিধিমালার 7ম ধারায় বলা হয়েছে, জাতীয় পতাকার মর্যাদা রক্ষা এর অংশে বলা আছে, জাতীয় পতাকার উপর অন্য কোনো দেশ এমনকি কোনো রঙিন পতাকা ওড়ানো যাবে না, নিষেধ করা হয়েছে পরিষ্কার ভাষায়। এই সংশোধনীতে এই আইন এটা ভঙ্গ করলে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এর একটি আইনের প্রয়োগ এখানে হয়েছে। ধরুন বিভিন্ন দেশে এই জাতীয় পতাকার অবমাননার অপরাধ হয়ে থাকে এবং শাস্তি হয়ে থাকে। 2019 সালে বাংলাদেশের যশোরে একজন আর্জেন্টিনার একটি পতাকার উত্তোলন করায় বাংলাদেশের পতাকার উপরে তাকে জরিমানা করা হয় 1,000 টাকা। একটি প্রয়োগ আমরা দেখেছি। তো এই কারণে সুনির্দিষ্ট কারণ হচ্ছে এইটার কারণে তো এত কিছু হুলুস্থুলু পড়ে যায়নি, যার কারণে মানে ভারতীয় মিডিয়া তাকে এইভাবে প্রচার করবে এই ঘটনাটি। আমরা দুটো পাশাপাশি করতে পারে যে একই ধরনের ঘটনায় কিন্তু এক জায়গায় মানে আপনার 1,000 টাকা জরিমানা হলো, আর এক জায়গায় আপনার রাষ্ট্রদ্রোহিতা মামলায় তাকে অ্যারেস্ট করা হলো, হয়তো সেইভাবে তার বিচার। বাংলাদেশের নাগরিক চিন্ময় দাস, চিন্ময় প্রভু বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের আইনে তাকে গ্রেপ্তার করেছে। ভারতের মিডিয়ার কেন এত সমস্যার কারণ নিশ্চয়ই আমরা ধরতে পারছি। সেটি হচ্ছে তিনি একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর লোক, এই হিসেবে তাকে আলাদা করে তাকে ট্রিটমেন্ট দিচ্ছে ভারতীয় মিডিয়া। আচ্ছা, ভারতীয় বিজেপি নেতার যে বক্তব্য সেটাকে আপনি কিভাবে দেখেন? আমরা একটু না, ইন্ডিয়া তো আমি বলছি না যে ইন্ডিয়া বাড়াবাড়ি করেন না, আমি তো সেটাই বললাম যে ইন্ডিয়া একটা ন্যারেটিভ তৈরি করে। হ্যাঁ, সেই ন্যারেটিভটা যেন আমরা যাতে সেইটা প্রতিষ্ঠিত হোক সেই ধরনের কিছু না করি। আমি সেই কারণে তো বললাম যে আমাদের এই সমস্ত কিছু যখন আমরা একটা মাইনরিটির লোককে অ্যারেস্ট করতে যাব, হ্যাঁ, তখন আমাদের একটু চিন্তা ভাবনা করে করতে হবে। আমি কথা বলিনি যে মানে যে কেউ গিয়ে একটা পতাকার উপর আরেকটা পতাকা বা আরেকটা সিম্বল তারাই করবে। তো দেখেন আমরা যে দেশে থাকি, আমেরিকায় যদি একটা পতাকা আপনার ছিঁড়ে ফেলা হয়, সেটাকে যদি পুড়িয়ে ফেলা হয়, তার তার দণ্ডটা কি? কিছুই না, সেটা তার হিউম্যান রাইটস। তো সে আমেরিকার পতাকা সে যে কোনোভাবেই করতে পারে। হ্যাঁ, সে যখন জাতীয় সঙ্গীত হচ্ছে সে তাকে পশ্চাৎপদ দেখাতে পারে, সে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, আমাদের দেশের আইনও একটু এক্সট্রিম আইন, যাই হোক সেই আইনের মাধ্যমে তাকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, এখন আমি যেটা বলছিলাম যে এই যে ইন্ডিয়া যে একটা ন্যারেটিভ তৈরি করে, সেটাকে যেন আমরা আর একটু এইড না করি, আমাদের একটু সহিষ্ণুতা দেখাতে হবে। আইনের প্রয়োগটা আমাদের একটু সমানভাবে করতে হবে। এই যে আপনি যেমন বললেন যে পতাকার ব্যাপারে যেটা হয়েছে, কেন অন্য কিছুর ব্যাপারে হয়নি?
কনস্টিটিউশনে কি আপনি একটা কনস্টিটিউশনে একটা ধারা পড়লেন, হ্যাঁ, এই যে বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি, তার ছবি, তার বাড়িটা কিভাবে পুড়িয়ে দেওয়া হলো, এগুলো কি কনস্টিটিউশনে নেই নাকি? মানে জাতির পিতা সম্পর্কে কিছুই নেই কনস্টিটিউশনে, সেটাকে তার প্রতিকৃতিকে, তার বাড়িকে, তার সমস্ত স্মৃতিকে আমরা করে কই, তার তার কিছু কেউ কি অ্যারেস্ট হয়েছে সে ব্যাপারে? আপনি বলেন কেন? সেটা যদি না হয়ে থাকে কেন ইন্ডিয়ানরা যদি হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝলাম যে তারা এই ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে, কিন্তু তারা যদি দেখায় যে এই সমস্ত ঘটনা ঘটেছে কিন্তু কি অ্যারেস্ট হয়নি, কিন্তু এই একটা ঘটনা আমাদের একটা হিন্দু সম্প্রদায়ের লোক করলো, সে একেবারে অ্যারেস্ট হয়ে গেল, তখন আপনি কি বলবেন? হ্যাঁ, এই জন্য আমি বলছি যে এখন অনেক কিছু হচ্ছে, যেগুলো কনস্টিটিউশনের এগেনস্ট হচ্ছে। এবং দেখেন যে যারা অ্যাডভাইজার, তারাও তো এই যে বঙ্গবন্ধু ছবিটা নামিয়ে ফেললো। আমরা ওই বিষয়ে থাকবো। এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মানে একপাক্ষিক না হয়ে যায়, আমি একটু বিরতি থেকে ফিরে এসে যাব সৈয়দ মাহমুদুল্লাহর কাছে এই চিন্ময় কৃষ্ণ দাস বা কৃষ্ণ প্রভু ব্রহ্মচারীর প্রসঙ্গে আলোচনায় আপনার সাথে করে তারপরে অন্যান্য প্রসঙ্গে যাব। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি ভালো লাগছে। একটু পরে ফিরে আসছি। আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি চলে যাচ্ছি সৈয়দ মাহমুদুল্লাহর কাছে। তার কাছে জানতে চাইব চিন্ময় কৃষ্ণ প্রভু ব্রহ্মচারী যে গ্রেপ্তার হয়েছেন, তার গ্রেপ্তার এবং ভারতের বিভিন্ন পক্ষ থেকে প্রতিক্রিয়া আপনার কাছে জানতে চাইব। ধন্যবাদ। যেটা প্রফেসর সাহেব বলেছেন আমি তার সাথে একমত। আমাদের যে ন্যারেটিভ তৈরি হয় দেশ সম্পর্কে বিদেশের মিডিয়াতে, সেগুলোকে আমাদের কর্মকাণ্ড দ্বারা যেন আমরা উৎসাহিত না করি। আপনি একটা প্রশ্ন করেছিলেন আমাদের দেশের ব্যাপারে ভারতীয় নেতা কেন, বিজেপির পশ্চিমবঙ্গীয় নেতা তিনি মন্তব্য করেছেন মিস্টার অধিকারী, তার কি অধিকার? দেখুন, আমরা পৃথিবীর বিভিন্ন দেশে, লেবাননে ইসরায়েল আক্রমণ করছি, আমরা তার নিন্দা করছি। প্যালেস্টাইনে আক্রমণ হচ্ছে, আমরা নিন্দা করছি। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অন্যায় যদি আমি মনে করি, সেটা নিন্দা করার মানুষ হিসাবে আমাদের রাইট আছে। এই একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে এই ভারত, বর্তমান যে ভারত রাষ্ট্র, এখনকার বাংলাদেশ এবং এখনকার পাকিস্তান, এই তিনটে একটা দেশ ছিল। ফলে এই সেম নেবারহুড, তারা ভাগ হয়েছে বিভিন্ন, সেটার আরেক লম্বা ইতিহাস। ফলে পারস্পরিক ব্যাপারটা এখনো অনেক কিছু আছে। এক দেশের ঘটনায় আরেক দেশে ইমিডিয়েট রিয়েকশন হয়, মানুষের মধ্যে রিয়েকশন হয়। রিয়েকশন প্রকাশ করা না করা, রাজনৈতিক ভাবে ইউজ করা ছাড়াও রিয়েকশন হয়। ফলে এইটার ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর বাংলাদেশে কিছুদিন আগে এই দেশে যিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট, এখনো শপথ নেন নাই, জানুয়ারির 20 তারিখে নেবেন, ট্রাম্প, তিনি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছেন বলে যে কোনো তথ্য যে কোনো ভাবেই হোক না কেন, সেই তথ্য তিনি এই কথা বলেছেন, স্ট্রং একটা স্টেটমেন্ট দিয়েছেন। ফলে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক ন্যারেটিভ যেটা প্রফেসর উল্লেখ করেছে, প্রফেসর সাহেব, প্রফেসর মুনির মুস্তাফা, ওইটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আমাদের দেশে যদি একটা ভয়ঙ্কর খারাপ কাজ কেউ করে থাকে, তাহলে নিশ্চয়ই আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু ওই যে উদাহরণগুলো উনি টানলেন, রাষ্ট্রের নিয়ম হচ্ছে, রাষ্ট্রের মানে যে স্থপতি হিসেবে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, তার নাম আছে এখনো পর্যন্ত, তার ছবি নামিয়ে ফেলা হলো, তার মিউজিয়াম ধ্বংস করে দেওয়া হলো, মুক্তিযুদ্ধের সমস্ত স্থাপনা ধ্বংস করে দেওয়া হলো। এই সরকার প্রধান থেকে শুরু করে কেউ একজন তার নিন্দা তো করেন নাই, প্রকারান্তরে প্রশংসা করেছেন অনেকে। তারপরে আপনার একটা কথা এখানে উল্লেখ করে, বলশেভিক রিভলিউশন যখন সফল হলো, তারপরে কি ওরা ক্রেমলিন যে রাজতন্ত্র বানিয়েছিল, যে ক্রেমলিন, সেটা ধ্বংস করে ফেলেছে। তাদের আপনার আর্মিটেজ, ওয়ার্ল্ডের ওয়ান অফ দি গ্রেটেস্ট মিউজিয়াম, সেটা ধ্বংস করেছে। গণভবন ধ্বংস করার পর হলো তারা হচ্ছে এই ক্রেমলিন, তাহলে লেনিন তো জাদুঘর বানাতে পারতেন, জাদুঘর বানিয়েছিল? বানায় না। এইগুলো, এই যে গণভবন একটা রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করলো, বাংলাদেশের পার্লামেন্ট ভবনে তারা ক্ষতি করেছে, অবমাননা করেছে, এগুলো কোনো বিচার হয়নি। ফলে এটার থেকে অরাজকতার পরিস্থিতি আরো উস্কে দেওয়া হয়। একটা এই হিন্দু নেতা ব্যাপারে, ইসকনের ব্যাপারে কিন্তু খালি ওনাকে গ্রেপ্তার আগে থেকে গত 2-3 সপ্তাহ থেকে সরকার পক্ষ থেকে নানা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল, তাদের ব্যাপারে মানে বিরূপ মনোভাব প্রকাশ করা হচ্ছিল। আমার ধারণা তাদের কিছু কিছু কর্মতৎপরতা বাংলাদেশ সরকার মনে করেছে এটা ক্ষতিকর। যদি সেরকম মনে করে থাকে, প্রকৃত প্রমাণ থাকে, লিগেলি স্টেপ নেওয়া উচিত। কিন্তু কেবলমাত্র একটা জায়গায় স্টেপস নিয়ে আরেক জায়গায় না নিলে
তখন সেটা নিয়ে একটা প্রশ্ন উত্থাপন হয়, যেটা প্রফেসর মুনিস মুস্তাফা বলেছেন। ফলে এই ক্ষেত্রে তারা সংযত হওয়া উচিত ছিল। এইটা যাই হোক, আপনার আরো সাবজেক্ট ওকে, আছে। আমার আরেকটি একটি সাবজেক্ট আছে। একটি হচ্ছে প্রেসিডেন্ট, নবনির্বাচিত প্রেসিডেন্ট ইলেক্ট বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তার বিরুদ্ধে যে মামলা ছিল নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার মামলা, সেই মামলাটি ওয়াশিংটন ডিসির যে আদালত, সেই আদালতে খারিজ করে দিয়েছেন বিচারক। এই 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 বিষয়ে আপনার কাছে জানতে চাইব। একই সঙ্গে প্রশ্নটি করে রাখি, সেটি হচ্ছে এই লোকজন জানতে যাচ্ছেন, যারা ভোটার আর কি, ভোটারদের মধ্যে কেউ কেউ বলছেন, প্রবীণদের মধ্যে কেউ কেউ বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট আসলে কে হতে যাচ্ছেন, মানে তারা প্রশ্ন করেছেন, এর কি ইলন মাস্ক নাকি জেডি ভ্যান্স? আপনার কাছে এই দুটো প্রসঙ্গে জানতে চাইব। আপনাকে ধন্যবাদ। জেডি ভ্যান্স, সে দেশের জনগণ তাকে নির্বাচিত করেছেন, ফলে মন্ত্রীদের মধ্যে কেউ কেউ অনেক পাওয়ারফুল হন। যেমন যে কোনো সময় একটা উদাহরণ আপনাকে দিই, আইজেনহাওয়ারকে প্রশ্ন করা হয়েছিল আপনার ভাইস প্রেসিডেন্টের রোল কি, তো উনি সাংবাদিককে বললেন আমাকে কয়েকদিন টাইম দেন, আমি চিন্তা করে বলবো। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুঃখজনকভাবে কনস্টিটিউশনালি ভাইস প্রেসিডেন্টের কোনো মানে তেমন ক্ষমতা নেই। তিনি ওই সেনেটের অধিবেশনে সভাপতিত্ব করেন, বিশেষ করে ওই যখন দুই পক্ষ সমান সমান হয়ে যায় ভোট, তখন তিনি কাস্টিং ভোট দিলে সেটা সরকারের পক্ষে যায় একটা। ছাড়া অন্যান্য ক্ষেত্রে তার খুব একটা নেই। কিন্তু গত কয়েকজন প্রেসিডেন্ট তাদের ভাইস প্রেসিডেন্টকে ক্রমাগতভাবে কিছু কিছু ক্ষমতা দিচ্ছেন। এই প্রেসিডেন্ট হয়তো দিতে পারেন, কিন্তু প্রেসিডেন্টের আমলে ওই আইজেনহাওয়ার আমলে জন ফস্টার ডালেস থেকে শুরু করে পরবর্তীতে বিভিন্ন ফরেন সেক্রেটারি, স্টেট সেক্রেটারি অবস্থা, যেমন কিসিঞ্জার, নিক্সন খুব পাওয়ারফুল ছিলেন, কিন্তু ভাইস প্রেসিডেন্টের নামও কেউ জানে না। কিসিঞ্জারের ভাইস প্রেসিডেন্টকে আমরা অনেকেও জানিও না, খেয়ালই নেই আমাদের, ধরা যাক। পরবর্তীতে ফোর্ড হয়েছিলেন, তার আগে মানে আরেকজন ছিলেন, তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন দুর্নীতির কারণে। যাই হোক, ফলে ভাইস প্রেসিডেন্টের ব্যাপারটা মানে তিনি কম পাওয়ারফুল থাকলেও, যার কাছে মাস্কের কথা বলছেন, মাস্ক $100 মিলিয়ন এর ফান্ডে দিয়েছেন, তাকে সরকারের কোন কোন জায়গায় কোন কোন দপ্তর খালি করে দিতে পারবে, কোন কোন জায়গায় লোক ছাঁটাই করে সরকারের ব্যয় কমানো যায়, এই ব্যয় সংকোচনের জন্য দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে একজন, আরেকজন হচ্ছেন আরেকজন ভারতীয় বংশোদ্ভূত এক ভদ্রলোক, ব্যবসায়ী, তাকে দেওয়া রামাস্বামী। আচ্ছা, তো তাকে দেওয়া হয়েছে। এই তো ফলে তারা এই মুহূর্তে পাওয়ারফুল মনে হচ্ছে। কিন্তু নিউ ইয়র্ক টাইমস একটা অসাধারণ দেখেন, $100 মিলিয়ন ফান্ড দিয়েছে মাত্র ইলন মাস্ক। ওই সময়ের পরে, নির্বাচন জয়ের পরে, ইলন মাস্কের সম্পদ বেড়েছে $250 বিলিয়ন থেকে এই মুহূর্তে সেটা প্রায় $350 বিলিয়ন। দেখেন কত ভালো ইনভেস্টমেন্ট। রাইট। তো 180 মিলিয়ন। হ্যাঁ, তো এগুলো আর কি। তো ফলে এমন হতে পারে যে উনি এই মুহূর্তে হয়তো পাওয়ারফুল মনে হচ্ছে। যে ডিফেন্স কতটা পাওয়ারফুল আমি জানি না, মন্ত্রীদের মধ্যে বেশ কয়েকজন কোয়াইট পাওয়ারফুল হবেন ডেফিনেটলি, যে ডিফেন্সের চাইতে। তো মাস্কের ব্যাপারটা হচ্ছে, নিউ ইয়র্ক টাইমস একটা চমৎকার কথা লিখেছেন যে উনি মাস্কের অরবিটের বৃত্তের লোক না, তাকে তোষামোদ করে করে চলতে হয়। তাহলে ইনি তোষামোদে অভ্যস্ত ব্যক্তি না মাস্ক। ফলে তিনি কতদিন মাস্কের মানে ট্রাম্পের বৃত্তে পাওয়ারফুল থাকবেন, তার প্রভাব থাকবে, এটা বেশ মানে প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। আপাতত এইটাই আপনার প্রশ্নের উত্তর। আরেকটি যেটি হোক, সেটা আইন অনুযায়ী হয়তো সেটা আপনি বলেছিলেন, সেটা বলবো। সেটা যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশনে না, কোনো আইনে না, জাস্টিস ডিপার্টমেন্টের একটা সার্কুলার বেশ কয়েক দশক আগে, 2-3 দশক আগে, সেটাতে বলা হয়েছে সিটিং প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। আমরা তো প্রশ্ন তো করতে পারি অন্তত, যে এইটা কি ন্যায় বিচারের জন্য অন্তরায় কিনা, এই প্রশ্ন তো করতে পারি। হ্যাঁ, করতে পারেন, কিন্তু যুক্তরাষ্ট্রের তার বিরুদ্ধে ফেডারেল যে মামলাগুলো ছিল সেগুলো উইথড্র করার জন্য স্পেশাল প্রসিকিউটর আদালতকে বলেছেন এবং আদালত উইথড্র করেছেন। আর একটা হচ্ছে আপনি যেটা বললেন, সেটা হচ্ছে ওই মানে ক্ষমতায় থেকে যাওয়ার জন্য উনি চেষ্টা করেছিলেন আগের নির্বাচনের পরাজয় স্বীকার না করে। আরেকটা হচ্ছে সরকারি অনেক
ক্লাসিফাইড গোপন নথিপত্র তিনি নিজের কাছে নিয়ে গিয়েছিলেন। এই 2 মামলাই খারিজ এখন, এই আর কি। তো আর এমনিতে প্রশ্ন করা, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট কিছুদিন আগে যে রায় দিয়েছেন একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করা খুব ডিফিকাল্ট হয়ে, সেটার কারণও দাঁড়িয়েছে এই সুপ্রিম কোর্টের ওই আদেশের কারণে। ওকে, আমি যেতে চাই জনাব ডক্টর মুনির মুস্তফা আলীর কাছে। সেটি হচ্ছে যে এই বিষয় দুটোতে আপনি প্রতিক্রিয়া দেবেন। একই সঙ্গে যেটি জানতে চাচ্ছি যে ইসরায়েল ও লেবাননের একটি সাময়িক যুদ্ধ, 60 দিনের যুদ্ধবিরতির একটি সম্ভাবনা তৈরি হয়েছে। এটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি তিনি জানাচ্ছেন। এই সম্ভাবনা আসলে এই কি ডোনাল্ড ট্রাম্পের কারণে তৈরি হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে, অন্য কোনো ফ্যাক্টর কাজ করছে? জনাব মুনির মুস্তফা আলী। আচ্ছা, আপনার এই শেষ প্রশ্নের জবাবটা শেষেই দেই। আপনি আগে যেটা বলেছেন, আপনার এই যে ট্রাম্পের এগেনস্টের যে মামলাগুলো, এই মামলাগুলো না তুলে নিলে তো এটা মোট হয়ে যেত। কারণ একজন সিটিং প্রেসিডেন্টকে তো ক্রিমিনাল কেসে তার ট্রায়াল করা যায় না। এবং এটা তুলে নেওয়ার পিছনে আরেকটা কারণ আছে। আরেকটা কারণ হলো যে 4 বছর পরে তারা যাতে এইটাকে আবার জাগ্রত করতে পারে। এটা আবার তার মানে তারা যখন অফিস চলে যাবে তখন আবার এই মামলায় তাকে মামলা তো খারিজ করা হয়েছে, কিভাবে জাগ্রত করবে? খারিজ হয়েছে তো আপাতত। এটা মানে খারিজ মানে পার্মানেন্ট খারিজ তো মানে স্থগিত না, রাইট? আপাতত হয়েছে, কিন্তু এই মামলাটা আবার আনা যাবে। হ্যাঁ, সে খারিজে এই কথাই বলা হয়েছে যে যেহেতু ডিপার্টমেন্ট অফ জাস্টিসের প্রিন্সিপাল যে কোনো সিটিং প্রেসিডেন্টের কোনো ক্রিমিনাল কেসে তাকে বিচার করা যাবে না, সেহেতু এটাকে উইথড্র করা হচ্ছে। কিন্তু পরবর্তীতে সে যখন অফিসে থাকবে না তখন এটাকে আবার রিভাইভ করা যাবে, রাইট? রিভাইভ করা যাবে, এইভাবেই বলা হয়েছে। হ্যাঁ, আর আপনার এই যে ইসরায়েলি হেজবুল্লাহর যে ব্যাপারটা, এটা শুনতে পাচ্ছি যে এবার নাকি যুদ্ধ বন্ধ হবে। তা আমার মনে হয় না যে ট্রাম্প এখানে জড়িত আছে। ট্রাম্পের তো জড়িত থাকার কোনো কারণই থাকতে পারে না। আর ট্রাম্প তো এটাকে ইনফ্লুয়েন্সও করবে না যে এই মুহূর্তে এটা এই একটা পিস ডিল হোক। তাতে কিন্তু আবার ট্রাম্পের সুনাম হবে না। সুনামটা কার হবে? এই গভর্নমেন্টের হবে, বাইডেনের হবে। কাজে বরং এটা ট্রাম্প চাইবে যে না, একটু অপেক্ষা করো, ওই 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, সেটাই সে কিন্তু চাইবে। আমার মনে হয় না যে এটা সে আছে। আর একটা জিনিস হলো যে দেখেন এই যে পিস ডিলগুলো হামাসের সাথেও কিন্তু প্রায় হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তারা বলেছে যে ইসরায়েলি ক্যাবিনেট বলেছে তারা কালকে বসবে, এবং কালকে যখন বসবে তখন 2টো মেম্বারকে তো আমরা চিনি, স্মার্টরিস আর বেন গাভির। তারা তো এর বিরোধিতা করবে। তারা অলরেডি স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। হ্যাঁ, কাজেই শেষ পর্যন্ত এটা কি হয় বলা যাচ্ছে না। হ্যাঁ, এটা ভাবে কিছুই বলা যায়। আমি সংক্ষেপে আরেকটি বিষয় জানতে চাই সৈয়দ মাহমুদুল্লাহর কাছে, যে মোদি আমেরিকার বন্ধু, ডোনাল্ড ট্রাম্পেরও বন্ধু, জো বাইডেনেরও বন্ধু। আমরা বিভিন্ন সময় তাদের তৎপরতা কথার মাধ্যমে জানতে পেরেছি। একই সঙ্গে আদানিও মোদির বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু। সম্প্রতি যে ইনডাইটমেন্ট করা হয়েছে নিউ ইয়র্কের আদালতে, অভিযুক্ত হয়েছেন আদানি, সেক্ষেত্রে এই ভারত আমেরিকার সম্পর্কের কোনো প্রভাব পড়বে কিনা সংক্ষেপে? না, আমার মনে হয় না। রাষ্ট্রীয়ভাবে তা হবে না, কারণ এখানে প্রেসিডেন্ট বাইডেন কিছু করার নাই। এই ধরনের মামলায় মানে তিনি চাইলেও এই মামলা কিছু করতে পারতেন না। তার বিরুদ্ধে যে প্রচন্ড বিশাল দুর্নীতির অভিযোগ আছে, এর আগেও হয়েছিল, সেটা কাটিয়ে তিনি উঠেছিলেন। তার ব্যবসা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে এটাতে এমনকি যুক্তরাষ্ট্রের আদালতে তো মানে এখানকার এক শিখ নেতাকে মারার চক্রান্তে ভারতীয় গোয়েন্দা বিভাগ এবং ভারত রাষ্ট্র জড়িত বলে অভিযোগ হয়েছে, এবং সেটা মানে মোদি অস্বীকার করেছেন। তারপর তো তার থেকে বাইডেন তাকে রক্ষার চেষ্টা করেনি। এইটা অন্য ধারার ব্যাপার। ফলে আমার মনে হয় না এটা দুই দেশের সম্পর্কের কোনো ক্ষতি হবে। তবে এটা ঠিক, ট্রাম্প আসলে তিনি আবার মানে এটা সুকৌশলে তুলে নেওয়ার, রাষ্ট্রীয় কৌশলদেরকে এটা একটু গো সফট, এটা হয়তো বলতেও পারেন। এটা বললে ক্ষমতার অপব্যবহার হবে এক ধরনের, কিন্তু ক্ষমতার অপব্যবহার কোনো সময় করা হয়ে থাকে, কোনো সময়। যাই হোক, ট্রাম্পের সাথে আপনি বলছেন বাইডেন চাইতে ট্রাম্পের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ সম্পর্ক হবে। আগেও ছিল প্রথম আমলে এবং এবারও
মোদি সম্পর্ক হবে দুই দেশের এক্সাম্পল দিই, এরকম ঘটনা কখনো ঘটবে কিনা জানি না। আপনি বাইডেনের যে প্রথম 2 বছরের মধ্যে যখন সেনেট এবং হাউসের নিয়ন্ত্রণ ছিল ডেমোক্রেটিক পার্টির হাতে, তখন মোদিকে যৌথ অধিবেশনে ডাকা হয়েছে, তিনি ভাষণ দিয়েছেন এবং এটা সবচেয়ে বড় বিরল সম্মান বলা হচ্ছিল তখন। আপনার মনে আছে নিশ্চয়ই? নিশ্চয়ই। এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অনেককে এরকম যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার, অনেক রাষ্ট্রনায়ককে এবং বিশিষ্ট ব্যক্তিদেরও কাউকে দেওয়া হয়। ইসরায়েলের বর্তমান পরহেজগার প্রধানমন্ত্রী যিনি নেতানিয়াহু, তাকে দুবার যৌথ অধিবেশনে তিনি ভাষণ দিয়েছেন। তো এই হত্যাযজ্ঞের ভিতরেও তিনি ভাষণ দিয়ে গেছেন। ফলে অনুষ্ঠান শেষ করতে চাই, আদানি অনুষ্ঠান শেষ করতে চাই। জি, আপনার সেন্টেন্সটা শেষ করবেন। না, এই তো আনফরচুনেটলি এটা হয়ে থাকে। ফলে এইটার দ্বারা যে তিনি আর এটা উল্লেখ করেছেন, নেতানিয়াহু সিটিং প্রেসিডেন্ট বাইডেন তখন ছিলেন ওবামাকে মানে অগ্রাহ্য করে তখনকার রিপাবলিকান মেজরিটি তাকে আমন্ত্রণ করেছে। তিনি এখানে এসে প্রেসিডেন্টের সাথে দেখা সাক্ষাৎ করেনি ভদ্রতার খাতিরে, তা ভাষণ দিয়ে গেছেন। ফলে এটা হতে পারে। আমরা শেষ করছি এক কথায়, যদি আদানি কাণ্ডের প্রতিক্রিয়া দেন, আমি শেষ করব অনুষ্ঠান, সময় নাই। আমি এক কথাই দিচ্ছি, এই যে মোদির সাথে যে সম্পর্ক, এটা শুধু কন্টিনিউ করবে না, এটা আরো বর্ধিত হবে। আপনি যদি দেখেন যে ইন্ডিয়ান বংশোদ্ভূত যে ইয়েগুলো, এই যে রামাস্বামীর কথা বলা হলো, ক্যাশ প্যাটেল আছে, ক্যাশ প্যাটেল ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল, আপনার তুলসী গেবার, এরাও তো গভর্নমেন্ট আছে, আরো অনেকে আছে। হ্যাঁ, আর এখানকার যে বড় বড় বিজনেসম্যান, সিইও, তারা তো আছেই যারা ইন্ডিয়ান বংশোদ্ভূত। কাজেই এই সম্পর্কটা আরো গভীর হবে। আর নেতানিয়াহুর সাথে সম্পর্ক তো তারা তো মোটামুটি দোস্ত। হ্যাঁ, সে সম্পর্কটাও ডক্টর মুনির মুস্তাফা আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ হচ্ছে সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকেও। আপনারা ভালো থাকবেন। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।